নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর স্বাগত জানাচ্ছি যে অনুষ্ঠানে এসে তো আপনারা জানেন। স্বাগত জানাবার আগে একটা কথা বলি, জীবনের সাথে যুদ্ধ করে হারায় যদি বিশ্বাস, নবজীবনের সূচনা পেতে দেখতে হবে শ্বাস। হ্যাঁ, সেই শ্বাস মানে সমস্যা এবং সমাধান। এই অনুষ্ঠান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর সমস্যা এবং সমাধানের শ্বাসের আরেকটা নাম তো আপনারা অবশ্যই জানেন, স্যাটিসফ্যাকশন অ্যান্ড সাকসেস। কারণ ফোনের মাধ্যমেই আপনারা জানতে পারেন, সান্নিধ্যে এসেছেন আপনারা জানতে পারেন। একটা বিষয় সেদিন আলোচনার মাধ্যমে বেরিয়ে আসলো। আমরা সাধারণভাবে বাচ্চাদেরকে শেখাকে যোগ করলে কত হয়, সবাই বলবে 2। কিন্তু আমি গবেষক জ্যোতিষীকে সেদিন দেবদাসকে জিজ্ঞাসা করলাম, বলুন তো 1 আর 1 যোগ করলে কত হয়? উনি আমাকে চট করে বললেন যে সংখ্যাটা কি সমগোত্রীয়। তার মানে একটা বাঘ আর একটা সিংহ যোগ করলে কখনোই 2টো বাঘ বা 2টো সিংহ হবে না, একটা বাঘ একটা সিংহই হবে। আর এই থেকেই বোঝা যায় যে সমগোত্রীয় কিনা জিজ্ঞাসা করে নিলেন দেবদাসবাবু, সে এর থেকেই বোঝা যায় তিনি বিচারটা কত সূক্ষ্মভাবে করেন। কারণ জ্যোতিষশাস্ত্র যদি সূক্ষ্মভাবে না করা যায় তাহলে সঠিক বিচারটা আসবে না। আর তার জ্ঞানের পরিচয় এখান থেকেই। আর গবেষক জ্যোতিষী শ্রী দেবদাস সম্পর্কে আমার কিছু বলতে লাগে না, বলেন আপনারাই। কারণ তিনি জ্যোতিষশাস্ত্রকে মনে হয় গুলে খেয়েছেন। সংখ্যাতত্ত্ব বলুন, জ্যোতিষশাস্ত্র বলুন, বাস্তু বলুন, যে কোনো বিষয়কে আপনি ফেলে দিন তার কাছে, এত সুন্দরভাবে বিচার করে আপনাদের সামনে উপস্থাপনা করবেন এবং এই লাইভ অনুষ্ঠানে বলে প্রমাণ করে দেবেন যে আপনারাই বলেন হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন দেবদাসবাবু, আমার জীবনের সাথে আপনার এই অনুষ্ঠানে এত ব্যস্ত নিজে আসতে দেরি করে ফেলেছেন এবং আমরা অনুষ্ঠান করে একটু অনেকেই বলছেন সত্যি এই অনুষ্ঠান দেখার মতো, আমরা মানে না দেখে থাকতে পারি না, আমরা পাগল হয়ে যাচ্ছি। উনি কি আসবেন? কারণ আমাদের একটু ডিস্টার্ব ছিল লাইনে, গতকালও ঝড়ের জন্য তারফার ছিঁড়ে গেছিলো। আজকে অনুষ্ঠানটা হবে তো, হ্যাঁ উনি এসে উপস্থিত হয়েছেন। গবেষক জ্যোতিষী শ্রী দেবদাস। কথা বলবেন 22817424 এই নম্বরে আছি আমি, অজয় ভদ্র আছেন আপনাদের প্রিয় মানুষ এবং আধ্যাত্মিক জগৎ বা আধ্যাত্মবাদ নিয়ে যিনি উপস্থাপনা করছেন ধর্মসভায় আপনাদের সামনে। কারণ আধ্যাত্মবাদের উপরে তার যে জ্ঞান সেটাও আপনারা দেখতে পাচ্ছেন অমৃত বর্ষা বুধবারের 10টা 15 থেকে। যাই হোক, আপনারা ফোন করতে থাকুন, আমরা আলোচনা শুরু করি। দেবদাসবাবু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শকদের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে। এবং সবচেয়ে বড় কথা, আপনি মানে যতক্ষণ না আসেন দর্শকরা আমাদের পাগল করে ছেড়ে দেন। যাই হোক, আমি কয়েকটা ফোন আজকে রিসিভ করেছিলাম, তাদের নামও আমি টুকে রেখেছি। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে স্টুডিওতে আসার জন্য। অজয়, তোমাকে এবং তার সাথে সাথে এই এটিএন কলকাতা স্টুডিও কর্তৃপক্ষকে এবং এত রাতে অক্লান্ত পরিশ্রম করে এই ক্যামেরার পিছনে থেকে যে সমস্ত টেকনিশিয়ান ভক্তরা এই অনুষ্ঠানকে সকলের কাছে পৌঁছে দিচ্ছে, সেই সমস্ত টেকনিশিয়ান ভক্তদের এবং সর্বোপরি যারা ইতিমধ্যে তোমাদের জনপ্রিয় চ্যানেল এটিএন কলকাতায় এই সমস্যা এবং সমাধান অনুষ্ঠান দেখবার জন্য টিভি সেটের সামনে এসে উপস্থিত, সেই সমস্ত ভক্ত এবং দর্শকগণকে আমার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সমস্যা এবং সমাধান। হ্যাঁ, আমি আজকে আপনার কাছে যেটা বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল তিথি থেকে চাঁদের অবস্থান, সেই বিষয়টা আমি একটু পরে রাখতে বলবো আপনাকে। তার আগে আপনি নানা যোগ নিয়ে বলেছেন, অনুরাগ যোগ, তারপরে 20 যোগ, রাহু চণ্ডাল মানে যোগ, গুরুচণ্ডাল যোগ। যাই হোক, আমি আজকে আপনার কাছে একটা যোগের বিষয়ে প্রশ্ন রাখবো। কেমনদ্রুম যোগ মানে কি কাকে বলে বা কি, কারণ আপনার কাছ থেকে নানা ডিটেলস এটার বিষয়টা জানতে পারবেন, দর্শকরাও জানতে পারবেন। তাহলে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, যদিও আমাদের আলোচনা বাকি থেকে গিয়েছে তিথি সম্পর্কে, আমাদের আলোচনা বাকি থেকে গিয়েছে ছকের স্ট্যাটাস সম্পর্কে, আমাদের আলোচনা বাকি থেকে গিয়েছে, যদিও ইতিপূর্বে আলোচনা হয়েছে যে একটি জন্মকুণ্ডলী দেখে আমরা কিভাবে বলতে পারবো যে সেই জন্মকুণ্ডলীটি পুরুষ বা নারী। যদিও আমি সে বিষয়ে ইতিপূর্বে আলোচনা করেছি এই এটিএন কলকাতা টিভি মিডিয়াতে ও অন্যান্য বহু টিভি মিডিয়াতে, তবু আবার টেলিফোন এসেছে যে সেই বিষয়টিকে নিয়ে আলোচনা করবার জন্য। সে বিষয়ে আলোচনা করব, তার আগে আলোচনা করব যে প্রশ্ন তুমি করেছো যে কেমদ্রুম যোগ সম্পর্কে। এই কেমদ্রুম যোগ কি, কিভাবে সৃষ্টি হয়ে থাকে আমাদের জন্মকুণ্ডলিতে কেমদ্রুম যোগ, তা কি বা ফল দিয়ে থাকে
আমাদের জীবনে, সে বিষয়ে সবার আগে আলোচনা করব। তাহলে সে বিষয়ে আমি আলোচনা করব, তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী যে কি আছে তোমাদের জন্মকুণ্ডলীতে। এই এটিএন কলকাতা টিভি মিডিয়াতে প্রতি রবিবার দিন রাত্রি 10টা 5 থেকে 11টা এবং প্রতি বৃহস্পতিবার রাত্রি 10টা 15 থেকে 11টা 15 এই দুটি অনুষ্ঠান, সমস্যা এবং সমাধান, এই অনুষ্ঠানে আমি তোমাদের কাছে উপস্থাপন করে আসছিলাম আমাদের বৈদিক ট্র্যাডিশন তথা জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় সম্পর্কে, এবং আলোচনা করতে করতে উপস্থিত হয়েছিলাম এই তিথি বিষয়ে, এবং আজকে নতুন বিষয় উপস্থাপন করব, সেটি হলো কেমদ্রুম রোগ সম্পর্কে। তারপরে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আর উপস্থাপন বাকি সেগুলো নিয়ে উপস্থাপন করব। তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী যে কি আছে তোমাদের জন্মকুণ্ডলীতে। তাহলে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। তোমরা যারা নোট করছো তোমরা নোট করে নাও যে কেমদ্রুম যোগ সৃষ্টি হয়ে থাকে আমাদের জন্মকুণ্ডলীতে। তাহলে এই যে আমাদের 12 ঘরের জন্মকুণ্ডলী, যে জন্মকুণ্ডলী থেকে আমাদের মানব জীবনের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব, সমস্ত পাওয়া না পাওয়ার কারণ লুকিয়ে আছে আমাদের এই 12 ঘরের মধ্যে। আমরা কি দেখি? আমরা দেখতে পাই মানব জীবনের বিভিন্ন পরিণতি। অদ্ভুত বিষয়, আমরা একইভাবে মাতৃগর্ভ থেকে জন্ম লাভ করেও, একই পরিবেশে বেড়ে উঠেও, একই খাবার খেয়েও, একই বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় লেখাপড়া করেও আমাদের ভাগ্য এক হয় না, আমাদের ক্ষমতা এক হয় না, আমাদের সফলতা এক হয় না। তার কারণ তার পেছনে লুকিয়ে থাকে এই ভাগ্য দেবীর সমস্ত গ্রহ নক্ষত্রের অবস্থান। আমরা কি দেখি যে আপাত দৃষ্টিতে যে কারোর ছেলে বা মেয়ের বিয়ে হয়ে গেল, সে খুব নিশ্চিত হয়ে গেল যে আমার ছেলে বা মেয়ের বিবাহ হয়ে গিয়েছে, আমি এই সমস্যা থেকে মুক্ত হয়ে গিয়েছি। কিন্তু আমরা প্রায় প্রতিদিনই আমরা দৈনিক সংবাদপত্রেও খুলে দেখি বা বিভিন্ন টিভি মিডিয়াতে দেখি বিবাহের 9 বছর পরে মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে, বিবাহের 18 বছর পরে মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে, বা 12 বছর পরে। আলোচনা করব, ফিরে আসব, তার আগে দেখে নেব যে টেলিফোনে কে রয়েছে, কে আছেন দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। আমি টেকনিক্যালের থেকে সঞ্জয় ঘোষ বলছি। বলুন। দেবদাদকে আমার প্রণাম জানাই। অজয়দা আপনাকেও নমস্কার। নমস্কার আপনাকেও। আচ্ছা, আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার জন্ম তারিখ হচ্ছে 22শে ফেব্রুয়ারি 1973। 22শে ফেব্রুয়ারি 1973। হ্যাঁ। সময়? সময় হচ্ছে রাত্রি 8টা 28 মিনিট। রাত্রি 8টা 28 মিনিট। রাত্রি 8টা 28। 8টা 28? হ্যাঁ, রাত্রি 8টা। হ্যাঁ। আর কোথায় জন্ম? কলকাতায় জন্ম। আচ্ছা, কি জানতে চাইছেন? আমার দেবদাদকে 4টে প্রশ্ন আছে, আমি একটু বলছি, একটু কাইন্ডলি আমাকে বলবেন। হ্যাঁ বলুন, তাড়াতাড়ি বলুন। প্রথম হচ্ছে বিবাহ কবে হবে এবং বিবাহিত জীবন কেমন যাবে। আচ্ছা আচ্ছা, স্বাস্থ্য কেমন যাবে ভবিষ্যতে। আমার একটু বাড়ির সমস্যা, একটু বাড়ি যদি হয় কবে হঠাৎ বাড়ি করতে পারবো বা ফ্ল্যাট যেখানে কিছু কিনতে পারবো। আর চতুর্থ হচ্ছে আমার কর্মজীবনটা কেমন যাবে। আচ্ছা, আপনি কি করছেন? এখন আমি একটা চাকরি করছি। সরকারি? সরকারি। আচ্ছা। এখন ভবিষ্যতে কর্মজীবন আর উন্নতির সম্ভাবনা আছে। আচ্ছা, 1 মিনিট তুমি বলো যে 22শে ফেব্রুয়ারি 1973 সাল, হ্যাঁ, সেদিন কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ। এবং তোমার কি তুলা রাশি এবং হচ্ছে কন্যা লগ্ন? হ্যাঁ। তুমি সঙ্গে থাকো। ঠিক আছে সঞ্জয় বাবু, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা। আপনি সঙ্গে থাকুন। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, আমি সে বিষয়ে আলোচনা শুরু করব। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে বিষয়ে আলোচনা শুরু করব। 1973
সালে জন্ম, প্রায় 30 বছর বয়স হয়েছে, বাড়ি এখনো হয়নি, চাকরি হয়ে গিয়েছে। আমরা শুনলাম কেন বাড়ি হয়নি, বাড়ি কেমন হবে, বিবাহিত জীবনী বা কেমন হবে, জানবো সে বিষয়ে। তোমরা জানবে তোমাদের জন্মকুণ্ডলী থেকে, তোমরা দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। তাহলে এখানে তোমার যেটি গ্রহ সন্নিবেশ আছে, তোমার হচ্ছে তুলা রাশি এবং হচ্ছে কন্যা লগ্ন, এবং 7ই অর্থাৎ হচ্ছে 15 নম্বর নক্ষত্রে তোমার জন্ম, এবং হচ্ছে কৃষ্ণ পক্ষে ষষ্ঠী তিথিতে জন্ম, শূদ্র বর্ণ ও দেবগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সেই সম্পর্কে আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা। তাহলে লগ্ন কোনটা? লগ্ন হচ্ছে এই জন্মকুণ্ডলীতে, সেটি হচ্ছে এটি, অর্থাৎ হচ্ছে কন্যা। তাহলে আমাকে দেখতে হবে যে কি দেখতে হবে, গৃহ দেখতে হবে, আমাকে দেখতে হবে গৃহ। তাহলে দেখতে হবে গৃহ সর্বদা বিচার করতে হয়। তোমরা নোট করে নাও, যারা এখনো পর্যন্ত নোট করনি, যে গৃহ সর্বদা বিচার করতে হয় লগ্ন থেকে, অ্যান্টি ক্লক 4 নম্বর ঘর থেকে, এবং গ্রহ হিসেবে মঙ্গল থেকে বিচার করতে হয় গৃহ। তাহলে লগ্ন থেকে 1, 2, 3, 4, এই 4 নম্বর ঘরটা হলো ধনু। এর মালিককে? এর মালিক হলো বৃহস্পতি। তোমরা দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। আর যাদের তোমাদের 1973 বা 1985 এ জন্ম, আমি বহুবার বলেছি যে তোমাদের বৃহস্পতি এই ঘরে আছে, আর মকরে বৃহস্পতি দুর্বল। তাহলে অনার অফ দা 4th হাউস, যে গ্রহ তোমাকে ভালো গৃহ প্রদান করবে, সেই বৃহস্পতি তোমার এখানে ভালো অবস্থায় নেই, সে মকরে দুর্বল। তথা এই লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7 নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে বিবাহ ও বিবাহিত জীবন। এই ঘরটা মিন, এর মালিককে? এরও মালিক সেই বৃহস্পতি। তাহলে তোমাকে যে বিবাহিত জীবনে সুখ শান্তি প্রদান করবে, সেও ভালো অবস্থাতে নেই। এবার দেখবো যে মঙ্গল তোমার কি অবস্থায় আছে, কারণ মঙ্গল থেকে বিচার করা হয় জমি বাড়ি, কারণ মঙ্গল হলো ভূমি কারক গ্রহ। যারা এখনো নোট করে নাওনি তারা নোট করে নাও। আর মঙ্গল থেকে বিচার করা হয়ে থাকে গৃহ শান্তি, মঙ্গল থেকে বিচার করা হয়ে থাকে বিবাহ ও বিবাহিত জীবনের সুখ শান্তি। তাহলে লগ্ন হলো এটা, এখান থেকে 1, 2, 3, 4, এই 4 নম্বর ঘরেই বসে আছে মঙ্গল এবং রাহু। মঙ্গল এবং রাহু ছন্ন ছাড়া যোগ। সুতরাং তা গৃহ শান্তির ক্ষেত্রে এবং তোমার জীবিকা জীবনে উন্নতির ক্ষেত্রে এক অতীব বড় অন্তরায় বা বাধা, এবং তোমার জীবিকা জীবনে স্পন্দন ছেদ হবেই, তার ধারাবাহিকতা ছেদ হবেই, সেখানে মামলা মকদ্দমা সমস্যা দেখা দেবে। শুনে অবাক হচ্ছ, শুধু তুমি নয়, লক্ষ লক্ষ ভক্ত, লক্ষ লক্ষ জ্যোতিষ অনুরাগী শুনে অবাক হচ্ছ যে একজন সরকারি চাকরির জীবনে কি করে চাকরি জীবনে ছেদ আসবে। ইতিপূর্বে আমি অনেক এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি, তোমরা ইতিপূর্বে অনেক উদাহরণকে দেখেছো যে তিহার জেলের জেলারেরও সমস্যা দেখা দিয়েছে। তিনিও শুধু সরকারি কর্মচারী নয়, উচ্চ পদস্থ সরকারি কর্মচারী। আমরা দেখেছি যে স্ট্যাম্প পেপার কেলেঙ্কারিতে ম্যাজিস্ট্রেট পর্যন্ত আইনের জালে জড়িয়ে গিয়েছে। সুতরাং এই ছন্নছাড়া যোগ শুধুমাত্র তোমার যে পারিবারিক জীবনকে নয়, তোমার কর্মজীবনকেও ক্ষত বিক্ষত করবে এবং তোমার কর্মজীবনের ধারাবাহিকতা নষ্ট করবে। কারণ যদি তুমি জীবনে কর্ম না লাভ করতে পারো, তাহলে কি করে কর্মজীবনের ধারাবাহিকতাকে নষ্ট করবে এই ছন্নছাড়া যোগ? যার কিছু নেই তার তো কিছু হারানোরও নেই।
আমার শরীর আছে বলে তো ব্যাধি হবে, আমার অর্থ থাকলে তো অর্থহানি হবে, আমার মান থাকলে তো মানহানি হবে, কিছু নাই যার কি হারাবে তার, যার কিছু নেই তার কিছু হারাতে পারে না। তাই এই গ্রহ তোমাকে দিয়েছে, তোমাকে তোমার কর্মজীবন দিয়েছে, কারণ সে তোমার কর্মজীবন নিয়ে ছিনিমিনি খেলবে বলে। সুতরাং তুমি আর দেরি না করে অভিজ্ঞ কোন অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে। আর সরকারি চাকরি পাবার কি কারণ? এটাও অতীব মহত্বপূর্ণ প্রশ্ন। কারণ তোমার রবি এবং বুধ এখানে কুম্ভে বসে আছে, সেখানে অন্য কোনো খারাপ গ্রহ নেই। যদিও এটি লগ্ন থেকে 1 2 3 4 5 6 6 নম্বর ঘরে, কিন্তু সেখানে শনি বা রাহু যুক্ত হয়ে সেখানে বিষ যোগ বা গ্রহণ যোগ সৃষ্টি হয়নি। তাই এই রবি তোমাকে 70% সুফল প্রদান করতে সক্ষম। আর এই রবি তার চাকরিকে বই থেকে বিচার করা হয়ে থাকে গভর্নমেন্ট সার্ভিস। তুমি অক্ষুণ্ণ রাখতে পারো এমন বিষয়ে ভাবে সাহায্য কোনো একটা নেবে। ফোন করে যোগাযোগ করেন, রেসিডেন্সি আছে সে ফোন করে নেবেন। মোবাইলে আমরা করি কে আছেন টেলিফোনে চলে এসেছেন, দেখে নিই। হ্যালো, নমস্কার দাদা, আমাদের পাবোই না কাল আজকে স্বামী সম্বন্ধে জানতে চাই। আপনার নামটা বলুন। আমার নাম মাধব ব্যানার্জি, ওর 17 সেপ্টেম্বর 59 আর রাত্রি 9টা। ব্যবসাটা খুব একটা এখন ভালো যাচ্ছে না, মানে খুবই অবস্থার মধ্যে, মানে খুব দুরূহ অবস্থার মধ্যে আছি। হ্যাঁ, এবং রিসেন্ট কিছুদিন হলো আমি দুটো গাড়িও কেনা হয়েছে, মানে ভাড়া খাটানোর জন্য। সেটাই জানতে চাইছি কিরকম ভাবে কি চলবে, মানে খুবই অসুবিধার মধ্যে আছি। আচ্ছা মা, তুমি এই জন্য আমার শারীরিক অবস্থাটা ভালো যাচ্ছে না, টেনশন পড়ে। আচ্ছা মা, তুমি বলো যে ওর কি মীন রাশি এবং হচ্ছে বৃষ লগ্ন? হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি যে গাড়িগুলো কিনেছো মা, সেগুলো কি গাড়ি? অ্যাম্বাসেডর গাড়ি। অ্যাম্বাসেডর গাড়ি। তাহলে আমি সে বিষয়ে আলোচনা শুরু করব, শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা। আগে বিষয় মানে আগে তোমাদের ব্যবসার অবস্থাটা ভালো চলছিল? হ্যাঁ, আগে আগে গাড়িটা রিসেন্ট কিনেছি, এই 6-7 মাস হলো, দুটো গাড়ি। কিন্তু এখন খুব সমস্যা দিচ্ছে। এখন আমার ওই ব্যবসাটাও আছে, মানে যে ট্রেডিং বিজনেস, এগ্রিকালচার স্পেয়ার পার্টস, ওটাও আছে, প্লাস গাড়িটা কিনেছি। মানে ট্রেডিং বিজনেসটা খুব একটা ভালো যাচ্ছে। ঠিক আছে মা, সঙ্গে থাকুন। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর অমৃত বর্ষা দেখেছেন? হ্যাঁ দেখছি, ভীষণ ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে যদি গ্রহ সন্নিবেশ দেখতে পাওয়া যাচ্ছে মা, ওর হচ্ছে মীন রাশি এবং হচ্ছে বৃষ লগ্ন, উত্তর ভাদ্রপদ, অর্থাৎ হচ্ছে 26 নম্বর নক্ষত্রে জন্ম এবং হচ্ছে কৃষ্ণ পক্ষে প্রতিপদ তিথিতে জন্ম, বিপ্রবর্ণ ও নরগণ। তাহলে এখানে মা কি বললো শুনতে থাকবে তুমি মা, এবং শুনতে থাকবে সমস্ত ভক্তগণ। এখানে যে বিজনেসগুলোর কথা বলা হয়েছে সেগুলো কোন গ্রহ থেকে বিচার করা হয়? যে কোনো প্রকার মেশিনারি এবং গাড়ি বিচার করতে হয় শনি থেকে। যেমন জমি বাড়ি বিচার করতে হয় মঙ্গল থেকে, সেরকম গাড়ি এবং হচ্ছে মেশিনারি সর্বদা বিচার করতে হয় পার্স শনি থেকে। ব্যবসা ভালো চলছিল, কিন্তু এখন ভালো চলছে না। কোন গ্রহের জন্য এই ধরনের সমস্যা আসছে সে বিষয়ে দেখব, এবং তোমরা দেখবে যে তোমাদের জন্মকুণ্ডলী কি আছে তোমাদের জন্মকুণ্ডলীতে। তাহলে লগ্ন কোনটা কোনটা এই জন্মকুণ্ডলীতে লগ্ন, সেটা হচ্ছে বৃষ। আর কোন কোন ঘর থেকে বিচার করতে হয় ব্যবসা, সেটা হলো যে যার যেখানে লগ্ন লেখা আছে সেখান থেকে 1 2 3 4 5 6 7 এই 7 নম্বর ঘর থেকে বিচার করতে হয় বিজনেস। আর এই ঘরটা হলো বৃশ্চিক। তোমরা দেখবে তোমাদের জন্মকুণ্ডলী যাদের তোমাদের ব্যবসার চাকা ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হবে হবে করছে, এই 7 নম্বর ঘর থেকে বিচার করতে হয় বিজনেস। আর এই ঘরটা মালিককে, এই ঘরটা মালিক হলো মঙ্গল। তাহলে আমাদের দেখতে হবে যে এই ঘরের মালিক কোথায় কি অবস্থায় আছে, আর দেখতে হবে এই ঘরে কে আছে। এই ঘরে বৃহস্পতি বসে আছে, মঙ্গলের ঘরে বৃহস্পতি। বৃহস্পতির সাথে মঙ্গলের মিত্রতার সম্পর্ক, বন্ধুর সম্পর্ক। সুতরাং সে শুভ ফল প্রদান করেছে, উন্নতি দিয়েছে।
অর্থাৎ এই জন্মকুণ্ডলীর সচিন তেন্ডুলকার অর্থাৎ হচ্ছে বৃহস্পতি ব্যাটিং করে চলে গিয়েছে, কিন্তু এই ঘরটার মালিক মঙ্গল সে ভয়ানক অবস্থায় এখানে বসে রয়েছে। বসে রয়েছে রবি, বসে রয়েছে বুধ, বসে রয়েছে মঙ্গল, বসে রয়েছে রাহু। এক ঘরে 4টে গ্রহ এবং 2টি ভয়ানক যোগের সৃষ্টি হয়েছে, মঙ্গল রাহু ছন্নছাড়া যোগ, যা বলছিলাম যে স্থায়ীভাবে সফলতা দেয় না। আরো একবার দেখে নাও যে আমাদের জীবনে গ্রহরা কিভাবে কথা বলে ওঠে। মা নিজে বলেছেন অত্যন্ত অবস্থা খারাপ, অত্যন্ত অবস্থা খারাপ, কারণ মঙ্গল এই খারাপ অবস্থা সৃষ্টি করেছে। মঙ্গল আর রাহু যদি কোনো জন্মকুণ্ডলীতে একসাথে থাকে, তাহলে আজকে তুমি যতই সফলতার শিখরে বসে থাকো না কেন, কালকে অসফলতা অনিবার্য তোমার জীবনে আসবে, তোমার জীবিকা জীবনকে আচ্ছাদিত করে নেবে। আর মানুষ যখন সে চারদিক থেকে গ্রহের ঘেরাটোপে আটকে পড়ে চক্রভিউর মতো, যেমন অভিমন্যু চক্রভিউতে আটকে পড়েছিল, তখন সে দিশাহারা হয়ে এই গ্রহের বেড়াজাল থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তাতে মানব জীবনে অনেক ক্ষতি হয়ে যায়। আর এখানে রবি এবং রাহু একসাথে, আমি এই এটিএন কলকাতা এবং অন্যান্য টিভি মিডিয়াতে লক্ষ লক্ষ ভক্তকে বহুবার বলেছি যে রবি ছাড়া জীবন অন্ধকার, রবি ছাড়া জীবনে কখনোই স্থায়ী সফলতা লাভ করা সম্ভব নয়। রবি থেকে বিচার করা হয় ডিমোশন, রবি থেকে বিচার করা হয় প্রমোশন। রবি যদি জন্মকুণ্ডলীতে ভালো অবস্থায় থাকে, তাহলে তুমি উত্তরাধিকার সূত্রে যে অবস্থা প্রাপ্ত হয়েছো, যে স্ট্যাটাস প্রাপ্ত হয়েছে, তুমি তাকে আরো ইনক্রিজ করে উপরে নিয়ে যেতে পারবে। আর রবি যদি জন্মকুণ্ডলীতে রাহুর সাথে থাকে, তাহলে তুমি যত উচ্চ ঘরেই জন্মগ্রহণ করো না কেন, তোমার জীবনে যখন তোমার জীবনের সার্বিক বিচার তুমি করবে, যখন সার্বিক মূল্যায়ন তুমি করবে, তখন দেখবে যে তোমার জীবনে ডিমোশন হয়েছে, তোমার জীবনে প্রমোশন হয়নি। এই প্রমোশন কোন প্রকার অফিসের প্রমোশনের কথা বলছি না, আমি টোটাল স্ট্যাটাস ইনক্রিজমেন্টের কথা বলছি। সুতরাং মা এখানে অতীব সমস্যা হয়ে রয়েছে। সুতরাং সেই জন্য তুমি এই ছন্নছাড়া যোগ এবং গ্রহণ যোগের জন্য অভিজ্ঞ কোন অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে। এবং তোমরা যারা দেখলে যে তোমাদের জন্মকুণ্ডলীতে এই ধরনের সমস্যা রয়েছে, তোমরাও আর কোনো প্রকার বিলম্ব না করে অভিজ্ঞ কোন অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে। তাহলে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমরা দেখেছি যে বিবাহের 12 বছর পরেও ঘটেছে সেই সংসারে, সেই দম্পতির মধ্যে সমস্যা, সেই দম্পতির মধ্যে মত পার্থক্য, নেমে এসেছে অশান্তি, ঘটে গিয়েছে খুন বা হত্যা। এবং সেইখানকার লোকাল থানাতে কেস নথিভুক্ত হয়েছে। কি না ঘটেছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনা, এবং সেখানে সেই ঘটনা একটি কেস নাম্বার পেয়েছে 19/2000 তিলজলা থানা, 73/1999 বউবাজার থানা। ঘটে গিয়েছে কেস নাম্বার, কেস চলবে, দোষীর সাজা হবে। যে হারিয়েছে তার প্রিয়জনকে, তার চোখের জল পড়বে, সবই তো ঘটবে, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমরা ফিরিয়ে আনতে পারবো না সেই দুর্ঘটনায় বয়ে যাওয়া প্রাণকে, সেই দুর্ঘটনায় হারিয়ে যাওয়া প্রিয়জনকে। কেন ঘটে থাকে আমাদের জীবনে এই ধরনের সমস্যা, যে বিবাহের 12 বছর পর সমস্যা? যদি কোনো জ্যোতিষ সেই সময় তাকে দেখে বলতেন যে আপনার বিবাহিত জীবনে সমস্যা আছে, তো কি বলতো তার আত্মীয় পরিজন? কি বলছেন, মেয়েকে বিয়ে দিয়েছি 8 বছর 9 বছর হয়ে গেছে, সন্তান আছে, আপনি বলছেন যে সমস্যা? কারণ গ্রহরা কাউকেই ছেড়ে দেয় না, তারা 12 বছর পরেও সাজা দেবার ক্ষমতা রাখে। আর এই সাজা যেন গ্রহ আমাদের দিতে না পারে, তাই জ্যোতিষ শাস্ত্রে বিভিন্ন বিষয়কে আমাদের জেনে নিতে হবে,
জানবো আজকে কেমোদ্রুম যোগ সম্পর্কে। তার আগে দেখে নেব যে টেলিফোনে কে রয়েছে। আনবিলিভেবল। নমস্কার। হ্যাঁ নমস্কার। 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 আমি সল্লের থেকে আনন্দ ঘোষ বলছি। হ্যাঁ আনন্দ ঘোষ। হ্যাঁ বলুন। আচ্ছা, ভাগ্নির একটু ব্যাপারে জানতে চাই। ঈশিতা পৈতন্ডি তার নাম। হ্যাঁ। আচ্ছা, তার জন্ম হচ্ছে 1989 15ই জানুয়ারি। 15 এইভাবে বলবেন, আগে বলবেন 15ই জানুয়ারি, তারপরে 15ই জানুয়ারি 1989। 89। সময়? সময় রাত্রি 12:35। রাত্রি 12:35। হ্যাঁ। কোথায় জন্ম? জন্ম হচ্ছে বীরভূমে। বীরভূম। আচ্ছা। ও পড়াশোনা আর শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, পড়াশোনা শরীর স্বাস্থ্য। আর রাশি লগ্নটা আমার ঠিক জানা নেই, আপনি দেবদাস বাবু যেটা বলে দেবেন সেটাই আমি করে নেবো। আচ্ছা, তুমি বলো যে 15ই জানুয়ারি বলতে যে স্যাটারডে রাত্রিবেলা 12:35। ওটা তাহলে যদি হয় ইংরেজি অনুযায়ী তাহলে 16 তারিখ হবে না, মানে ধরুন 15ই জানুয়ারি রাত্রি 12:35। মানে আমি বলছি যে শনিবার দিন রাত্রি 12:35 নাকি সানডে রাত্রি 12:35? সানডে। তার মানে তুমি এটাকে বলবে যে 16 তারিখ বলবে। হ্যাঁ 16 তারিখ। হ্যাঁ, তার মানে এত বড় ভাগ্নি, মানে এতটাই বয়স হলো, এখনো পর্যন্ত অ্যাস্ট্রোলজির কোনো প্রকার প্রয়োজনীয়তা মনে করনি? না, আপনাকে অবশ্যই অনেক চেষ্টা করছিলাম, পাচ্ছিলাম না। আমি তো আর এই পৃথিবীতে অ্যাস্ট্রোলজিকে তৈরি করিনি। অ্যাস্ট্রোলজি বেদের একটা অঙ্গ। অ্যাস্ট্রোলজি বেদের একটা অঙ্গ। সেটা আপনার কাছেও যেতে পারি তো সেটা। হ্যাঁ, তো হচ্ছে যাই হোক, আমি যেটা বলছি সেটাকে তুমি নোট করে নাও যে ওর কি রাশি এবং হচ্ছে কি লগ্ন ইত্যাদি। ঠিক আছে আনন্দবাবু, অসংখ্য ধন্যবাদ। নমস্কার। তাহলে এখানে যেটি ওর গ্রহ সন্নিবেশ দেখতে পাওয়া যাচ্ছে, ওর হচ্ছে মেষ রাশি এবং হচ্ছে তুলা লগ্ন এবং হচ্ছে ভরণী অর্থাৎ হচ্ছে 2 নম্বর নক্ষত্রে ওর জন্ম এবং হচ্ছে যে শুক্ল পক্ষের নবমী তিথিতে জন্ম, ক্ষত্রিয় বর্ণ ও নরকর। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, এতে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা যাদের তোমাদের শিক্ষা বিষয়ে প্রশ্ন আছে। তাহলে ওর লগ্ন কোনটা? ওর লগ্ন হচ্ছে এই তুলা। আর এখান থেকে 1 2 3 4 এই 4 নম্বর ঘরে রবি এবং বুধ একসাথে আছে। এটা হলো বুধাদিত্য যোগ। যদিও শনির ঘরে রবি আছে, খুব ভালো ফল দেবে না, তবু ভালো, অর্থাৎ শিক্ষা জীবনটা উচ্চ শিক্ষা ও লাভ করতে পারবে। কিন্তু লগ্ন আছে এখানে, আর এখান থেকে 1 2 3 4 5 6 7 এখানে বসে আছে মঙ্গল। এটি হলো ভৌম দোষ, কারণ 7 নম্বর ঘরে যদি মঙ্গল থাকে তাহলে তা হলো ভৌম দোষ এবং তা আমাদের বিবাহ ও বিবাহিত জীবনে নিদারুণ সমস্যা সৃষ্টি করে থাকে। তাহলে এখানে যেটি অবস্থান আছে যে ওর বিবাহ ও বিবাহিত জীবনে সমস্যা আছে, বাদবাকি অবস্থা খারাপ নেই, উচ্চ শিক্ষা হবে এবং সেজন্য তুমি অবশ্যই আগে থেকে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে। তুমি কোথা থেকে বলছো? কেটে দিয়েছি। আচ্ছা, তো হচ্ছে সেখানকার যেন তোমার এই ভাগ্নির জীবন কাহিনী কোনো কেস নাম্বারে রূপান্তরিত না হয় তোমার লোকাল থানায়, সেদিকে তুমি অবশ্যভাবেই আগে থেকে কেয়ার নেবে। আনন্দবাবু স্ক্রিনে দেবদাসবাবু ফোন নাম্বার যাচ্ছে, আপনি নোট করে দিন। যেটা বলছিলাম আনবেলেবল কেস, মানে গ্রহদের কোর্টে। তাহলে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে আমাদের সকলের জীবনে এই ধরনের দুর্ঘটনা ঘটে না, কিন্তু ঘটে ঘটে গ্রহ সন্নিবেশ অনুযায়ী। সে কথা আমি তোমাদের কাছে বহুবার বলেছি, কখনো বা সংবাদপত্রের পাতা থেকে আমি সে ধরনের কথা তুলে এনেছি, আবার কখনো বা আমি এক্সাম্পল তোমাদের কাছে তুলে এনেছি অন্য সমস্ত টিভি মিডিয়া থেকে। কিন্তু ঘটে থাকে আমাদের জীবনে এই ধরনের সমস্যা, যাদের তোমাদের জীবনে ঘটেছে তোমরা বুঝতে পারছো। কেউ বা সন্তান হারিয়ে, কেউ বা চাকরি হারিয়ে, কেউ বা সম্মান হারিয়ে, কেউ বা অর্থ হারিয়ে, কেউ বা তার প্রিয়জনকে হারিয়ে। তাহলে দেখবে তোমাদের গ্রহ সন্নিবেশ আমরা কি দেখি? ডাক্তারি গাফিলতিতে রোগী মৃত,
আর কারোর ক্ষেত্রে ঘটলো না, ঘটে গেল তোমার জীবনে। কোথায় কোন শক্তি তোমাকে ফিরিয়ে দিতে পারলো না তোমার সেই মৃত প্রিয়জনকে? যা ঘটবার তা ঘটে গেল। তারপর তুমি মামলা করো, মকদ্দমা করো, 15 বছর 20 বছর হাইকোর্ট করো, তুমি তোমার প্রিয়জনকে কোনো কিছুর বিনিময়ে ফিরিয়ে আনতে পারবে না। তাকে যদি কেউ রক্ষা করতে পারত, তো সেই গ্রহ সন্নিবেশ তোমার পাড়াতে আর সকলে সেই ডাক্তারের কাছ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন, কোলে নতুন শিশুকে নিয়ে বাড়ি ফিরে এলেন, আর পারলো না শুধু তোমার স্ত্রী, তোমার বোন। দেখো একবার তার কুণ্ডলিটা খুলে দেখো, রয়েছে সেখানে আসল সমস্যা। আর সেইভাবেই ঘটেছে তোমার জীবনে যোগাযোগ। কারণ আমাদের আদালতে কোনো ব্যক্তি বেল হতে পারে যদি সে কেস বেলেবেল হয়, কিন্তু গ্রহদের আদালতে কোনো কেসই বেলেবেল নয়, তারা সকলকে সাজা দিতে সক্ষম। দেখব, তার আগে দেখে নেব যে টেলিফোনে কে রয়েছে। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। নমস্কার হ্যাঁ নমস্কার। আমি হাওড়া শিবপুর থেকে বলছি। আমার নাম রামচন্দ্র দাস। রাজচন্দ্র দাস। রামচন্দ্র দাস, বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 1954, 16 জুন। 16 জুন, আগে 16 জুন বলুন, এই সুবিধা হয় আর কি। আচ্ছা আচ্ছা। 1954, সময়টা বলুন তাড়াতাড়ি। সময়টা রাত্রি 11:30 বুধবার। রাত্রি 11:30 বুধবার। এই আপনার কোথায় জন্ম? হাওড়া। হাওড়া, ঠিক আছে। কি জানতে চাইছেন রামবাবু? নানা সমস্যা জর্জরিত, ব্যবসাপত্র কিছুতেই যা করছি দাঁড়াতে পারছি না কিছুতেই। আচ্ছা আচ্ছা, কিসের ব্যবসা করেন? আমি আগে অর্ডার সাপ্লাই করতাম, এখন একটা ডিস্টিল ওয়াটার করছি, তাও দাঁড়াতে পারছি না, আর দেনায় ডুবেছি। ঠিক আছে। আচ্ছা এক মিনিট, তুমি বলো যে 16 জুন 1954 সেদিন তো ছিল হচ্ছে বুধবার, হ্যাঁ। এবং তোমার কি ধনু রাশি এবং হচ্ছে কুম্ভ লগ্ন? হ্যাঁ। এবং তুমি বলেছো যে ব্যবসা করেছো, ব্যবসা করছো, দাঁড়াতে পারছো না, অর্থাৎ আর্থিক শক্তি তুমি কিছুতেই তোমার মুষ্টিগত করতে পারছো না। এবং তুমি এই মুহূর্তে কি প্রোডাক্টের বললে তুমি বিজনেস করছো? ডিস্টিল ওয়াটার, অর্থাৎ তুমি যে লিকুইড বিজনেস করছো, এই তো? আমি তোমার জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা শুরু করছি, শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা। আর কি প্রতিকার করা যায় একটু বলবেন? অবশ্যই বলবো। ঠিক আছে রামচন্দ্র বাবু, অসংখ্য ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। তাহলে তোমার হচ্ছে ধনু রাশি এবং হচ্ছে কুম্ভ লগ্ন, মূলা অর্থাৎ 19 নম্বর নক্ষত্রের জন্ম। যারা তোমরা এই সমস্যা এবং সমাধান অনুষ্ঠান দেখো, আমি তোমাদেরকে বহুবার বলেছি যে 19 নম্বর অর্থাৎ মূলা নক্ষত্রে যদি জন্ম হয়, তাহলে তাদের জীবন খুব ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে থাকে, বহুবার বলেছে। এবং হচ্ছে যে কৃষ্ণপক্ষে প্রতিপদ তিথিতে জন্ম ক্ষত্রিয় বর্ণ ও দেবাড়িগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখা যাচ্ছে যে 54 সালে জন্ম হয়েও কেন জীবনে প্রতিষ্ঠা পাওয়া যাচ্ছে না, কেন জীবনে আর্থিক শক্তিকে করায়ত্ত করা যাচ্ছে না। অনেকে তো 74 সালে জন্মগ্রহণ করে, অনেকে তো 84 সালে জন্মগ্রহণ করেও প্রায় বহু সফলতাকে ছুঁয়ে ফেলেছে। যদিও 84 সালটা বয়স খুব কম হয়ে যাবে, কিন্তু 74, 76, 78 সালে জন্মগ্রহণ করে আমরা বহু ব্যক্তিকেই দেখেছি যে তারা এখন যথেষ্টভাবে আর্থিক সফলতা প্রাপ্ত হয়েছে। তাহলে কেন 54 সালে জন্মগ্রহণ করেও তার জীবনে আর্থিক সফলতা আসছে না? একটি সুর শুনলে, কি সুর শুনলে? বেদনা, হারানো, অসফলতা, ভীতি শুনলে না? আমি পাচ্ছি না, যদি কিছু করা যায় তো বলবেন। আজকে এসে এই কিছু করবার যে তাগিদটা খুব তা উপলব্ধি করা যাচ্ছে। কারণ ওই যে বললাম, গ্রহদের আদালতে সমস্ত কেস নন বেলেবেল। গ্রহ তাকে বেল দেয়নি, গ্রহ তাকে বেল দেয়নি। তাই আজকে মনে হচ্ছে যে হ্যাঁ, আমাদের চেষ্টার পরেও একটা শক্তি কাজ করছে, আমাদের চেষ্টার পরেও, আমাদের সমস্ত রকম চেষ্টা পরিশ্রমের পরেও আমরা অসফল থেকে যাই, আমরা অসফল থেকে যাই। তার কারণ আমাদের গ্রহ সন্নিবেশ। আরো একবার তোমাদের এই জনপ্রিয় চ্যানেলে দেখে নেবে
যে কিভাবে গ্রহরা আমাদের জীবনে কথা বলে ওঠে, কেন তিনি জীবনে সফলতা পাননি, কারণ কোনো দিকটাই তো জীবনের শুভ নেই। এই জন্ম কুণ্ডলিতে অতীব সমস্যা রয়েছে। প্রথম কথা, লগ্ন কোনটা? লগ্ন হলো কুম্ভ। এখান থেকে 1 2 3 4 5 5 নম্বর ঘরে বসে আছে রবি, বুধ, বৃহস্পতি, কেতু। দেখো কতগুলো খারাপ যোগ এখানে সৃষ্টি হয়েছে। রবি, বুধ, বৃহস্পতি, কেতু। বুধ এবং বৃহস্পতি কি বলেছি? ধন নাশ যোগ। এরা জীবনে কখনোই আর্থিক স্টেবিলিটি লাভ করতে পারবে না। এদের কাছে 1 কোটি টাকা দিয়ে দাও তো এরা কিছু দিনে ওটাকে 1 লাখে পরিণত করে দেবে। 99 লাখ লস। তাই এক সমস্যা। রবি, কেতু, বৃহস্পতি, মানে এর উল্টো দিকে 1 2 3 4 5 6 7 এখানে আছে রাহু। রাহুর দৃষ্টি এসে রবির ওপর পড়ছে, গ্রহণ যোগ। রবি ছাড়া জীবন অন্ধকার, রবি ছাড়া কখনো প্রতিষ্ঠা সম্ভব না। প্লাস বৃহস্পতির ওপর পড়ছে রাহুর দৃষ্টি। কি হলো? গুরু চণ্ডালিকা দোষ। যদি বৃহস্পতি এইভাবে এত সমস্যায় আচ্ছাদিত থাকে তো কিভাবে ধন সম্পত্তি আমাদেরকে তিনি প্রদান করবেন? প্লাস এখানে আছে মঙ্গল, রাহু এবং চন্দ্র। লিকুইড ব্যবসা করতে গেলে চন্দ্রকে ভালো অবস্থায় থাকতে হবে, কারণ চন্দ্র আমাদের জীবনের লিকুইড বিষয়টিকে দেখে। সমস্ত পৃথিবীর 3 ভাগ জলের উপর প্রতি 24 ঘন্টায় কন্ট্রোল নিয়ে আসে, জোয়ার ভাটা নিয়ে আসে চন্দ্র। তাই এখানে চন্দ্র ভালো নেই তো লিকুইড ব্যবসা ভালো হবে না। কিন্তু কেন নিয়ে গিয়েছে এই ব্যবসাতে চন্দ্র? কারণ তাকে আরো লস করাবে বলে। এবং মঙ্গল, রাহু, ছন্ন ছাড়া যোগ কি জীবনের সাথে মিলল? মিলবে। প্রত্যেক কটা অঙ্কই এই জীবনের সাথে এসে মিলবেই, কারণ এটি বেদের অঙ্গ। আর বেদ পৃথিবীর সব থেকে প্রাচীনতম গ্রন্থ। তাই গ্রহরা আমাদের জীবনে কথা বলে ওঠে, তা যুগে যুগে প্রমাণিত। কিন্তু মানুষ কখন তা বুঝবে? ওই যখন 54 সালে জন্মগ্রহণ করেও আজও পৃথিবীতে তার আইডেন্টিটি তৈরি করতে পারবে না। যখন দেওয়ালে তার পিঠ থেকে যাবে তখন সে রিলিফের কথা চিন্তা করবে। কিন্তু আমাদের মুনি ঋষিগণ মানব কল্যাণের জন্য যে মা যেন তার কোল থেকে সন্তানকে না হারায়, মানি ব্যক্তি যেন এই সমাজে তার মানকে না হারায়, ঈশ্বরের আশীর্বাদ ধন কষ্টে মানুষ যেন রোজকার জীবন অতিবাহিত না করে, তাই আমাদের এই সমস্ত উপায়ের কথা তারা বলে গিয়েছেন। কিন্তু আমরা সেদিকে একবারও ভ্রুক্ষেপ করি না। আমরা বেদকে মানি না, কিন্তু আমরা স্ত্রীকে সিঁদুর পরিয়ে বিবাহ করে থাকি। কেন তুমি একটি রং পরিয়ে দিচ্ছ তোমার স্ত্রীর সিঁথিতে, তোমার স্ত্রীর মাথাতে? ওটি তো রং, একটি রং নিয়ে কেন খেলছো তুমি? কারণ ওটি আমাদের সংস্কার। যদি ওই রং, ওই সিঁদুর তুমি সিঁথিতে না পরিয়ে দাও, তাহলে ধরো তোমার ফিরতে বেশ রাত হয়ে গেল, রাত্রি 12টা। এই থানার পুলিশ জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছেন, আপনার সাথে কে? ওই থানার পুলিশ জিজ্ঞেস করবে, আরজি পার্টি জিজ্ঞেস করবে, সমাজই জিজ্ঞেস করবে দিনের বেলা কে এটি। আর একবার যদি তুমি ওই সিঁদুর তাকে পরিয়ে দাও, তাহলে সেই নারী পেল মাতৃত্বের স্বীকৃতি, সমাজে সে পেল তোমার স্ত্রীর স্বীকৃতি, মায়ের স্বীকৃতি। তখন আর কেউ তাকে প্রশ্ন করবে না কে এটি, তাকে সম্মান করবে যে এটি তার স্ত্রী, এটি তোমার সন্তানের মা। নারী তার স্বীকৃতি পায় সিঁদুরে, আর সেই সিঁদুর বৈদিক ট্র্যাডিশনের অঙ্গ। তাই বেদ অক্ষরে অক্ষরে সত্য। বেদ নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হবে, যার স্বীকৃতিকে সমস্ত বিশ্ব স্বীকার করেছে। ইউনেস্কো বলেছে যে ঐতিহ্যশালী এই বেদ। সময় পেলে আরো বলা যেত, তবে এক ঝলকে বলবো, আলোচনা করব আগামী দিন। আমি সংজ্ঞা বা ডেফিনেশনটা বলছি, তোমরা নোট করে নাও। যখন আমাদের জন্ম কুণ্ডলিতে কোনো একটি ঘরে চন্দ্র থাকে, চন্দ্র যে ঘরে থাকে সেটা আমাদের রাশি। যদি আমাদের চন্দ্র এখানে থাকে তাহলে আমাদের বৃষ রাশি, কারণ এটি বৃষ। তার আগে এবং পিছনের ঘরে যদি কোনো প্রকার গ্রহ না থাকে, যদি চন্দ্র এখানে একা থাকে, তাহলে যদি আগে এবং পিছনের ঘরে যদি কোনো প্রকার গ্রহ না থাকে, তাহলে তা হলো কেমদ্রম যোগ।
তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমার প্রশ্ন তোমাদের কাছে, তোমরা আমাকে চিঠি লিখে জানাবে 7 দিনের মধ্যে, এবং সেই জন্য আমি অবশ্যভাবে তোমাদেরকে পুরস্কৃত করব এবং তোমাদের চিঠি এখানে পড়ে শোনাবো। রাহু হলো সূর্যের ছায়া এবং কেতু হলো চন্দ্রের ছায়া। এখানে যে স্টুডিওতে এতগুলো আলো জ্বলছে, প্রত্যেকটা আলোর আবার ছায়া পড়েছে। এবারে যদি এই চন্দ্রের সাথে কেতু বা রাহু থাকে, বা যদি এই আগের ঘরে কেতু বা রাহু থাকে, যদি পিছের ঘরে কেতু বা রাহু থাকে, তাহলে তা কেমদ্রুম যোগ হবে কি হবে না? বুঝতে পেরেছো আমি কি প্রশ্ন করেছি? আবার বলছি, কাকে বলে কেমদ্রুম যোগ? যদি এখানে চন্দ্র থাকে, এর আগে এবং পিছে যদি কোনো গ্রহ না থাকে, তাহলে তা হলো কেমদ্রুম যোগ। কিন্তু আমার প্রশ্ন তোমাদের কাছে, যেখানে চন্দ্র আছে তার আগে বা পিছে যদি কেতু থাকে, কারণ কেতু হলো এবং রাহু হলো ছায়া, সূর্যের ছায়া হলো রাহু এবং চন্দ্রের ছায়া হলো কেতু, যদি এই গ্রহগুলো এই দুটি ঘরে থাকে বা এখানে চন্দ্রের সাথে থাকে, তাহলে কেমদ্রুম যোগ হবে কি হবে না? তোমরা আমাকে তার চিঠি লিখে জানাবে। আলোচনা করব কেমদ্রুম যোগের ফলাফল সম্পর্কে, আলোচনা করব তিথি সম্পর্কে এবং ছকের স্ট্যাটাস সম্পর্কে আগামী দিন। হ্যাঁ, অনেক আলোচনা বাকি রয়ে আছে, আর আপনার আলোচনা মানে দর্শকরা মোহিত হয়ে শোনেন। যাই হোক, নতুন নতুন দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন তারা কিভাবে যোগাযোগ করবেন একটু তাড়াতাড়ি বলে দেন। তাহলে তোমরা তো জানো যে কলকাতাতে 3টে অফিস ছাড়াও আমার হুগলি জেলা আরেকটি অফিস আছে, সেই ঠিকানাতে তোমরা আমাকে চিঠি লিখে জানাবে। 130 নেহেরু নগর, মাহেশ, শ্রীরামপুর, হুগলি। আমার যেটি বাস স্টপ সেটি হলো মাসির বাড়ি বাস স্টপ। মাসির বাড়ি বাস স্টপে এসে 130 নেহেরু নগর, ভাতৃসংঘ ক্লাবের পাশে। এছাড়া তোমরা আমাকে পাবে উত্তর কলকাতা শ্যামবাজারের কাছে, সেখানকার আমার চেম্বারের নাম জুপিটার। 182A আচার্য প্রফুল্ল চন্দ্র রোড, সেটি হলো ফরিয়াপুকুর বাস স্টপ। ফরিয়াপুকুর বাস স্টপে এসে টকি শো সিনেমা হাউস কম্পাউন্ড। এছাড়া তোমরা আমাকে পাবে সল্টলেকে, সেখানকার আমার চেম্বারের নাম গুড লাক পয়েন্ট। AE ফর অ্যাপেল, E ফর ইগল, AE 497 কোয়ালিটি বাস স্টপ, সেটি হলো কোয়ালিটি বাস স্টপে এসে AE মার্কেটের দিকে ঢুকতে ডান দিকে প্রথম রাস্তা, সেক্টর 1 সল্টলেক। এছাড়া তোমরা আমাকে পাবে বিরাটিতে, সেখানকার আমার যেটি চেম্বারের নাম সেটি হলো ক্যালকাটা ফরচুন গার্ড। ক্যালকাটা ফরচুন গার্ড 289 মধুসূদন ব্যানার্জি রোড, সিদ্ধেশ্বরী বাজার, বিরাটি, কলকাতা 51। সেটি হলো সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরের উল্টো দিকে এবং বিরাটি মোড় এবং বিরাটি স্টেশনের মধ্যবর্তী স্থানে। এই সমস্ত ঠিকানায় তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং তার আগে অবশ্যভাবে টেলিফোন করে আসবে। আর তোমরা আমাকে এই প্রশ্নের উত্তর লিখে জানাবে। আগামী দিন তোমাদেরকে জানাবো তোমাদের নাম, ঠিকানা এবং কেমদ্রুম যোগের ফলাফল। অবশ্যই জানাবেন দর্শকরা, কিন্তু আপনাকে আমন্ত্রণ করছি রবিবার আপনি অবশ্যই স্টুডিওতে আমাদের আমন্ত্রণে উপস্থিত হবেন। আমরা একদম শেষ লগ্নে পৌঁছে গেছি, আজকেও এমনি দেরি হয়ে গেছে। যাই হোক, শেষ করব সমস্যা এবং সমাধান। কিন্তু আপনারা জানেন যে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার সমস্যা এবং সমাধান লাইভ অনুষ্ঠান হয়, কিন্তু বুধবার দিন অমৃত বর্ষা আপনারা দেখবেন আধ্যাত্মবাদের উপরে। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, ফোন করতে থাকুন। নমস্কার।